মেয়াদোত্তীর্ণ মোড়কে লিলির ফেস ওয়াশ আইনের তোয়াক্কা না করেই ব্যবসা করছে রিমার্ক এইচবি। মোড়ক সংশোধনে কড়া অবস্থানে বিএসটিআই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ক্যাবের। রাজস্ব আদায়ে বড় ধাক্কা, চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে ঘাটতি 2.25 লাখ কোটি টাকা। শুল্ক, ভ্যাট ও আয়কর কোনো খাতেই অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। পুঁজিবাজার শক্তিশালী করতে বাজেটে অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও কর্পোরেট কর কমানোর দাবি। কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের। ঈদ যাত্রায় 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে যুক্ত হবে বহরে। এবং ফেসবুকের নিয়ন্ত্রক মেটার 8,000 কর্মী ছাঁটাই, আরও বাদ দেওয়ার ইঙ্গিত। কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ, শেয়ার বাজারে আসার ঘোষণা স্পেস এক্সের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। মেয়াদ উত্তীর্ণ মোড়কেই লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বিক্রি করছে দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও বিএসটিআই বলছে প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিয়েই আইন প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। কোম্পানির লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ক্যাব ও আইনজীবীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। লিলি ফেস ওয়াশ আছে? বাংলাদেশের কসমেটিক্স বাজারে পরিচিত নাম রিমার্ক এইচবি লিমিটেড, যারা লিলি, নিওরের মতো প্রসাধনী পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছে। লিলিটা এই মাসে আসেনি, গত মাসের শেষ সপ্তাহে আসছে। সর্বশেষ আসছিল আমাদের এখানে 8-10 দিন আগে। শাওয়ার জেল নিয়েছিলাম, ফেস ওয়াশ নিয়েছিলাম। সর্বশেষ লিলির ফেস ওয়াশগুলো আসছে আমাদের কাছে 20 থেকে 25 দিন আগে। সম্প্রতি সময় সংবাদের হাতে আসে রিমার্ক এইচবির লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বাজারজাত করতে দেয়া মোড়ক সনদের কপি, যেখানে দেখা যাচ্ছে 3 বছরের জন্য দেয়া ওই সনদের মেয়াদ শেষ হয়েছে গেল 4 এপ্রিল। মেয়াদ উত্তীর্ণের 3 মাস আগেই নবায়ন আবেদনের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি আবেদন করে গেল 3 মে। প্রশ্ন উঠছে, রিমার্কের লিলি ফেস ওয়াশ কি তাহলে গেল 4 এপ্রিল থেকে মোড়কজাত করা হচ্ছে না? নবায়ন পাওয়ার আগের মোড়কে বাজারে আসা লিলি ফেস ওয়াশ কি বাজার থেকে তুলে নেওয়া হবে? এমন সব প্রশ্নের উত্তর জানতে রিমার্ক এইচবির সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। তবে কোনো স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কাছ থেকে। আমি একটু কথা বলি, তারপর একটু আপডেট দিই। রিমার্কের সঙ্গে কি কাজ করা হচ্ছে তা জানতে আমরা যাই বিএসটিআই এ। পণ্যের মান নিয়ন্ত্রণকারী দেশের সর্বোচ্চ সংস্থাটি বলছে সুযোগ দিয়েই আইনের প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। নির্দেশনা মোতাবেক যদি ডেস্ক অফিসার তার মোড়কে প্রয়োজনীয় সংশোধন না পায়, তাহলে তাকে আবারও চিঠি দিয়ে জানানো হবে যে প্রত্যাশা অনুযায়ী বা বিধি মোতাবেক আপনার মোড়কে প্রয়োজনীয় সংশোধন না করায় আপনাকে পুনরায় সংশোধন করে মোড়ক জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। না দিলে আমরা তাকে নিবন্ধন নবায়ন করব না। সিটিজেন চার্টার আছে, তার আবেদনের পরবর্তীতে 10 কার্য দিবসের মধ্যে যদি উনি ব্যর্থ হন, তখন আমরা লিগ্যাল নোটিশ করব, অথবা তার বিরুদ্ধে আমরা আইনানুগ আদার্স যে অপশনগুলো আছে সেগুলো প্রয়োগ করব। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব তাগিদ দিচ্ছে পণ্যের মান রক্ষায় আইনের কঠোর প্রয়োগের ওপর। একই সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হলে অন্য প্রতিষ্ঠানও আইন অমান্য করার সুযোগ খুঁজবে। যখনই এই ধরনের লসগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে না প্রপারলি, তখন প্রবলেমটা যেটা হবে হচ্ছে গিয়ে যে এটা একটা এক্সাম্পল ক্রিয়েট হবে। আইনের যদি কঠোর প্রয়োগ হতো তাহলে কিন্তু 2-4টা প্রয়োগ হলে কিন্তু সবাই সতর্ক হয়ে যেত। তো মানুষ মনে করে আইন আছে, আইন না মানলে তো কিছু হয় না। এই যে আইন না মানার যে প্রবণতা, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। সেখানে প্রথম দায়িত্ব কিন্তু সরকারের। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কসমেটিক্স কারখানা গড়ে তোলা রিমার্ক এইচবি কোম্পানির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবে আগামী 1 আগস্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরকারের রাজস্ব আদায়ে বড় ধাক্কা খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্ক, ভ্যাট ও আয়কর 3টি প্রধান উৎসের কোনোটিতেই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সংস্থাটি। হালনাগাদ প্রতিবেদন বলছে শেষ 2 মাসে এনবিআরকে আদায় করতে হবে আরও 2.25 লাখ কোটি টাকার বেশি রাজস্ব।
গেল জুলাই থেকে এপ্রিল চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে আদায় হয়েছে 3,26,928 কোটি টাকা রাজস্ব। অথচ চলতি অর্থ বছরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা 5,03,000 কোটি টাকা, অর্থাৎ 2.25 লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের ঘাটতিতে পড়েছে এনবিআর। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন বলছে, গেল অর্থ বছরের একই সময়ে সংস্থাটি আদায় করেছে 2,95,601 কোটি টাকা। সেই হিসাবে রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে 10.60%। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শুল্ক, ভ্যাট ও আয়কর 3টি প্রধান উৎসের কোনোটিতেই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। যদিও শুল্ক খাতে 8.7%, ভ্যাটে 11.1% আর আয়করে 11.59% প্রবৃদ্ধি হয়েছে। এপ্রিল মাসের চিত্র ছিল হতাশাজনক। এ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 45,608 কোটি 77 লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে 39,007 কোটি টাকা, যদিও গত অর্থ বছরে একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 6.71%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজি বাজারকে শক্তিশালী করতে আসছে বাজেটে বিনিয়োগকারীদের অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমানোর দাবি জানিয়েছে ডিবিএ। যদিও কর সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতে দিক নির্দেশনা দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। বড় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হিসেবে উন্নত বিশ্বে শেয়ার বাজারে এগিয়ে থাকলেও বেশ পিছিয়ে বাংলাদেশ। শুধু সমস্যার কথা বললাম, কিন্তু সলিউশনের কথা আমরা বলতে পারি না। এটাও কিন্তু আবার কাঙ্ক্ষিত নয়, এতে কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তবে এবার জাতীয় বাজেটে এমন কিছু করতে চায় সরকার যা কাটিয়ে দিতে শুরু করবে দীর্ঘদিনের সেই অচলাবস্থা। এমনই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে অংশীজনদেরও রয়েছে নানা পরামর্শ, দাবি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনাস্থা দূর করা, ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের উপর কাটা উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে গণ্য করার মাধ্যমে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর কমানোর পক্ষে তারা। ট্যাক্সের দিক থেকে যদি ওনারা একটু রিলিফ পায় তাহলে হয়তো ওনারা দে উইল কনসিডার। অর্থনীতিবিদরা বলছেন, আসছে বাজেটে কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সুশাসন নিশ্চিতে। এই ধরনের সুশাসনের ঘাটতি আছে, এইটা ঠিক করা ব্যতি রেখে আপনি যত পদ্ধতি ব্যবহার করেন না কেন, এইটা দিন শেষে কাজে আসবে না। বহুজাতিক সহ লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও যেন থাকে। আসছে বাজেটে সেদিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকট আর প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে জটিলতা সত্ত্বেও আসন্ন ঈদ যাত্রায় 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে ঈদ যাত্রার বহরে যুক্ত হচ্ছে এসব কোচ। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোথাও জরাজীর্ণ বগির ভাঙাচোরা অংশ খুলে লাগানো হচ্ছে নতুন লোহার পাত, আবার কোথাও বগির ভেতরের ব্যবহার অনুপযোগী চেয়ার ফ্যান সরিয়ে নতুন করে স্থাপন করা হচ্ছে। আসন্ন ঈদ যাত্রার বহরে যুক্ত করতে টানা 2 মাস ধরে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিছু নতুন বগি আছে আর কিছু 50 বছর মতো হয়ে গেছে, এগুলো আমরা রিপেয়ার করি, যাত্রী সাধারণত আমরা গাড়িগুলো বহির্গমন দিচ্ছি। আসন্ন ঈদ যাত্রার যাত্রীর চাহিদা পূরণের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করতে 118টি বগি মেরামতের জন্য আসে পাহাড়তলী ওয়ার্কশপে। ইতিমধ্যে 90টি বগি পূর্ণ মেরামত শেষে বহরে যুক্ত করতে মার্শাল ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু নতুন করে করতে হয় এবং শেষ পর্যন্ত আমাদের রং করে তারপরে আমাদের বের করতে হয়। আগামী 23 মে থেকে শুরু হবে রেলওয়ের আনুষ্ঠানিক ঈদ যাত্রা। এবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি থাকছে বিভিন্ন রুটে 5 জোড়া বিশেষ ট্রেন। চলাচল উপযোগী হয়ে ওঠার পর এসব কোচ যুক্ত হচ্ছে ঈদ যাত্রার বহরে। তেমনি এবার এই ওয়ার্কশপ থেকে 118টি কোচ যুক্ত হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। গেল 2 বছরেও প্রত্যাহার হয়নি বাণিজ্য ও ভ্রমণের ওপর দেয়া ভারতের একাধিক নিষেধাজ্ঞা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমাদের পিছনের রপ্তানি এই টার্মিনালটি 1.5 বছর আগেও রপ্তানি পণ্যের চাপে মার্চ
ছাড়িয়ে সড়কে দীর্ঘ লাইনে পড়তো। তবে আজকের এই ফাঁকা দৃশ্য বলে দেয় যে রপ্তানি বাণিজ্যের বেহাল দশা সম্পর্কে। একই অবস্থা আমরা লক্ষ্য করেছি ভ্রমণ খাতে, অর্থাৎ প্রতিদিন বেনাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনালে যেখানে শত শত পাসপোর্ট যাত্রীর দীর্ঘ লাইন থাকতো, এখন সেখানে সকাল 7টার দিকে এক প্রকার পাসপোর্ট যাত্রী যাতায়াত শেষ হয়ে যায়। 2024 সালের জুলাইতে নিরাপত্তা সহ নানান কারণ দেখিয়ে ভারত সরকার বাণিজ্য এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ আছে এবং ভ্রমণ খাতে নিষেধাজ্ঞার কারণে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য যে বিষয় সেই বিষয় কিন্তু বন্ধ রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দরে যে বাণিজ্য এবং ভ্রমণ খাতে যে নিষেধাজ্ঞা সেটি না ওঠায় আমদানি এবং রপ্তানি বাণিজ্য এবং ভ্রমণ খাতে যাতায়াত কমে এসেছে তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আজিজুল হক। নির্মাণের 3 বছর পরও চালু হয়নি মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি ও জনবল নিয়োগ না করায় আটকে রয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। তবে এই বিষয়ে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নির্মাণের 3 বছর পরও চালু হয়নি মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। শিক্ষার্থী ভর্তি করে পাঠদানের অনুমতি না পাওয়ায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানটি। অথচ কথা ছিল অ্যাপিয়ারেল, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, মিটিং ও উইভিং, এই 4টি বিষয়ে 160 জন শিক্ষার্থী ভর্তি হবে প্রতি বছর। কোটি কোটি টাকার জিনিসপত্র কেনা হয়েছে, তারপরেও কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় না সরকার থেকে। অন্য জেলায় পড়াশোনা করার জন্য যাওয়া লাগতো না। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এটা একটু তাড়াতাড়ি চালু করার জন্য। বরাদ্দের অভাবে থমকে আছে সব কার্যক্রম। বকেয়া রয়েছে বিদ্যুৎ বিলও। রাত হলেই নামে মাদকসেবীদের আনাগোনা। প্রতিষ্ঠানটা যেন রানিং করা সম্ভব হয়, সরকার সেই দৃষ্টি দেবে, এটাই আমরা আশা করি। এই এলাকার যে অনগ্রসর শিক্ষার হারটা সেটাও বাড়বে এবং কারিগরি শিক্ষার হার আরেকটু বাড়বে। ভোকেশনালটি চালুর উদ্যোগে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। সচিবালয়ে আমি যোগাযোগ করব দ্রুত সময় এটাকে স্টার্ট করার জন্য। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটটির ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 4,92,00,000 টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দীর্ঘদিনের বকেয়া আদায় না হওয়ায় কোরবানি পরবর্তী চামড়ার ব্যবসা নিয়ে হতাশ যশোরের ব্যবসায়ীরা। এছাড়া লবণের মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বিপাকে তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজার হাট। চামড়া কেনার মৌসুম আসন্ন হলেও কোনো তোড়জোড় নেই এখানকার ব্যবসায়ীদের মাঝে। ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ায় ব্যবসা নিয়ে হতাশ চামড়া ব্যবসায়ীরা। এছাড়া লবণের মূল্যসহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বিপাকে তারা। বকেয়া টাকা না পেলে চামড়া কিনতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। লবণের দাম বেশি, আরো বৃদ্ধি করা লাগবে, তাহলে 60-70 টাকা দেওয়া হলে চামড়ার দাম পড়বে না। যারা এজেন্টস আছে এদের যদি বিল না দেয় এরা আমাদের বিল দিতে পারবে না, আর আমরা সেই পরিমাণে চামড়া সংগ্রহ করতে পারবো না। আমরা যেসব চামড়া বিক্রি করেছি মহাজনদের কাছে তারা আমাদের একটা টাকাও দেয় নাই। এই অবস্থা থেকে উত্তরণে ও চামড়া ব্যবসার সোনালী দিন ফেরাতে বকেয়া পরিশোধের পাশাপাশি বহির্বিশ্বের বাজার উন্মুক্ত করতে সরকারের পদক্ষেপ জরুরি দাবি ব্যবসায়ী নেতাদের। বহির্বিশ্বের সঙ্গে আমাদের ব্যবসার এখন বর্তমানে কানেক্টিং নেই। এটি যদি এই সরকারের আমলে যদি এটা ব্যবস্থা করে তাহলে আমাদের আগামী দিন যে চামড়ার ব্যবসার যে পূর্বের যে সোনালী দিনগুলো ছিল সেই জায়গায় চলে যেতে পারবে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে এ হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী রয়েছেন। ঈদ পরবর্তী হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয়। সময় সংবাদ, যশোর। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও 2 ক্রেতা। তারা হলেন রাজধানীর দক্ষিণখানের ব্যবসায়ী মাহমুদুল হাসান ও নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। সম্প্রতি রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন। ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমো উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
ভরিতে 2,158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,38,121 টাকা নির্ধারণ করেছে বাজুস। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় 21 ক্যারেটের প্রতি ভরি 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল স্বর্ণের দাম ভরিতে 2,158 টাকা কমিয়েছিল সংগঠনটি। পুঁজিবাজারে আসার ঘোষণা দিয়েছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। বুধবার কোম্পানিটি তাদের আইপিও ফাইলিং প্রকাশ করে। বিশ্লেষকরা বলছেন, উচ্চ ঝুঁকি থাকলেও এই আইপিও বিশ্ব প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনতে পারে। এই আইপিও সফল হলে এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় তালিকাভুক্তি, যার মূল্য ছাড়াতে পারে $1 ট্রিলিয়ন। এমনকি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে যেতে পারেন ধনকুবের ইলন মাস্ক। প্রায় 8,000 কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। স্থানীয় সময় বুধবার ভোর 4টায় মেটা অফিসের কর্মীরা কাজ শুরু করতেই ইমেইলে কর্মী ছাঁটাইয়ের বার্তা পান তারা। প্রথম এই বার্তা পান সিঙ্গাপুরের কর্মীরা। ছাঁটাইয়ের আগের দিন বিশ্বজুড়ে অফিসে না এসে বাসায় থেকেই কাজ করার নির্দেশনা দেওয়া হয় মেটার কর্মীদের। পরে বিভিন্ন টাইম জোন অনুযায়ী ধাপে ধাপে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়। চলতি বছরের শেষে আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে মেটা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মেয়াদোত্তীর্ণ মোড়কে লিলির ফেস ওয়াশ। আইনের তোয়াক্কা না করেই ব্যবসা করছে রিমার্ক এইচবি। মোড়ক সংশোধনে কড়া অবস্থানে বিএসটিআই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ক্যাবের। রাজস্ব আদায়ে বড় ধাক্কা। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে ঘাটতি 2.25 লাখ কোটি টাকা। শুল্ক, ভ্যাট ও আয়কর কোনো খাতেই অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। এবং পুঁজিবাজার শক্তিশালী করতে বাজেটে অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও কর্পোরেট কর কমানোর দাবি। কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দেখবেন দুপুর 12টার সময় সংবাদ, সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। মাসুম, ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।